আজ শুনবেন কোচ কাঞ্চনের লেখা বিজনেস ব্লুপ্রিন্ট বুক সামারির তৃতীয় অংশ, ইউনিক আইডিয়ার খোঁজে। অথরের মতে ইউনিক আইডিয়া বলতে পৃথিবীতে খুব বেশি কিছু অবশিষ্ট নেই। আইডিয়া নয়, এখন হচ্ছে এক্সিকিউশনের যুগ। ওয়ান আইডিয়া ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, এটা এখন অনেকটা ব্যাকডেটেড স্টেটমেন্ট। শুধু আইডিয়া নয়, মূলত আইডিয়া উইথ প্রপার এক্সিকিউশন ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। এখানে অথর বলছেন যে আইডিয়াকে একেবারে ভ্যালুলেস বানিয়ে আমি বাদ দিতে বলছি না। আইডিয়ার পেছনে আমরা যেভাবে দৌড়াচ্ছি সেটার গতি একটু রোধ করতেই আমি জাস্ট এই স্টাইলে অধ্যায়টি শুরু করলাম। তিনি এখানে উদাহরণ দিয়ে বলেছেন যে ব্যাপারটা অনেকটা শবে বরাতের রুটি বানানোর মতো। রুটি বিলানো নিঃসন্দেহে সওয়াবের কাজ, কিন্তু সারাদিন রুটি বানাতে গিয়ে এক ওয়াক্ত নামাজও পড়তে না পারলে যা হবে আর কি। নফলের আশায় ফরজেরই খবর নাই। যেসব আইডিয়াকে ইউনিক আইডিয়া ভেবে আপনি খুব অভাব ফিল করছেন এবং ভাবছেন যে ইস, এরকম একটা আইডিয়া পেলে আমিও অনেক ভালো করতাম, আসলে এগুলো কোনোটাই ইউনিক আইডিয়া না। এখানে অথর বাংলাদেশে মোটামুটি সফল এবং আলোচিত কয়েকটি আইডিয়া নিয়ে আলোচনা করেছেন। প্রথমেই 10 মিনিট স্কুল। এখানে অথর বলছেন যে এই আইডিয়াটি খান একাডেমি ইন্সপায়ার্ড। 10 মিনিট স্কুলের আগেও এদেশে ই লার্নিং দাঁড় করানোর বেশ কয়েকটা প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। 10 মিনিট স্কুল আজকের এই জায়গায় দাঁড়িয়ে আছে ইউনিক আইডিয়া নয়, বরং ইউনিক এক্সিকিউশনের কারণে। আয়মান সাদিক ফ্রন্টলাইন থেকে 10 মিনিট স্কুলকে যেভাবে লিড দিয়েছে সেটা ছিল 10 মিনিট স্কুলের এক্সট্রা মাইলেজ। আয়মানের নেটওয়ার্কিং, কমিউনিকেশন স্কিল, সোশ্যাল প্রেজেন্স, মেন্টর হিসেবে ইউনিক ওয়েতে পরিচালনা, সবকিছুই 10 মিনিট স্কুলকে আজকের অবস্থানে আনতে হেল্প করেছে। বোরিং পড়াশোনাকে ফান লার্নিং এ রূপান্তর করতে পেরেছিল 10 মিনিট স্কুল। ট্রেডিশনাল স্কুলের গদবাঁধা স্টাইলে চললে কোনোভাবেই এটা এতটা সাকসেসফুল জায়গায় আসতে পারতো না। শুরুর দিকের বেশিরভাগ মেন্টর ছিল কম বয়সী, যা ইউথদের কানেক্ট করতে দারুণ কাজে দিয়েছে। পাঠ্যসূচির বাইরে প্রচুর কন্টেন্ট বানিয়েছে তারা, যা তরুণদের ইন্সপায়ার্ড করেছে। লাইফ স্কিলস, স্বপ্ন দেখা, লক্ষ্য নির্ধারণ, ইমেল লেখা থেকে শুরু করে চাকরির সিভি লেখা, ইন্টারভিউ টেকনিক, সবকিছুর ওপর ভিডিও, অডিও, রিটেন, বিভিন্ন টাইপের হিউজ কন্টেন্ট তারা বানিয়েছে। ট্রেডিশনাল স্কুল কলেজে যার সন্ধান পাওয়া বেশ দুষ্কর। আইডিয়া কিভাবে পাবো? এই প্রশ্নের উত্তরে অথর বলেছেন, আইডিয়া খুঁজে পেতে চোখ কান খোলা রাখার কোনো বিকল্প নেই। টিভিতে একটা বিজ্ঞাপন দেখেও মাথায় দারুণ আইডিয়া চলে আসতে পারে, কিংবা নিজের জন্য খুঁজে পাওয়া কোনো সমস্যার সমাধানও হয়ে যেতে পারে বড় কোনো বিজনেস আইডিয়া। এরপর অথর কয়েকটা পয়েন্টে আইডিয়ার খোঁজ করেছেন। 1 নম্বরে আছে প্রকৃত সমস্যার সমাধান বের করুন, সলভ রিয়েল প্রবলেম। প্রবলেম ইজ অ্যান অপরচুনিটি ইফ ইউ সলভ ইট ফর আদার পিপল। বিজ্ঞানী এডিসন অন্ধকার ভয় পেতেন, সেই ভয় দূর করতেই নাকি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করাতে মরিয়া হয়েছিলেন। আইডিয়ার খোঁজ পেতে প্রথমেই প্রবলেমের বিশাল একটা লিস্ট লাগবে। হ্যাঁ, ঠিকই বলছি। আশপাশে তাকান আর খুঁজে বের করুন রিয়েল প্রবলেম। তারপর অথর বলছেন, এখানে আমার একটা কথা আছে, শুধু বড় বড় প্রবলেম না খুঁজে ছোট প্রবলেমগুলোকেও প্রায়োরিটিতে রাখুন। জুতা আবিষ্কারের কাহিনী নিশ্চয়ই কারো অজানা নয়। ধুলা থেকে বাঁচতে পুরো রাজ্য নয়, শুধু পাটাকে চামড়ায় মুড়িয়ে দেওয়ার প্ল্যান থেকেই জুতার জন্ম। মাংস খাওয়ার পর দাঁতের মাড়িতে গোস্তের টুকরা আটকে যাওয়ার সমস্যা নিয়ে কেউ চিন্তা করেছে বলেই কিন্তু টুথপিক একটা পণ্য হিসেবে মার্কেটে আসতে পেরেছে। রেস্টুরেন্টে টুথপিক সাপ্লাই দিয়ে মাসে 5 লক্ষাধিক টাকা ইনকাম করে এমন লোক ঢাকাতেই বসবাস করেন বলে উল্লেখ করেছেন তিনি। ঢাকা শহরে এই মুহূর্তে অন্যতম বড় সমস্যার নাম মশা। অথর বলছেন যে বিশেষ করে আমরা যারা বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করি তারা ভালো করে জানি মশা কাকে বলে, কত প্রকার ও কি কি। এই সমস্যার সিম্পল কোনো সমাধান যদি কেউ বের করতে পারেন কিংবা বর্তমান সমাধানগুলোর ইনোভেশন করতে পারেন, তাহলে এটা হতে পারে মাল্টি মিলিয়ন ডলার বিজনেস। এরকম অসংখ্য সমস্যা সংকুল বাংলাদেশ হচ্ছে আইডিয়ার চারণভূমি। এখানে আইডিয়া খুঁজে পাবেন না তো কোথায় পাবেন? উবারের আইডিয়া ইউনিক বলবেন? আমি তো বলি এটা বাংলাদেশ থেকেই ওরা পেয়েছে। গ্রামাঞ্চলে 2-1 টাকা ভাড়া দিয়ে শেয়ারে নৌকায় করে নদী পার হওয়ার কালচার তো উবারের প্রতিষ্ঠাতার জন্ম হওয়ার আগে থেকে এদেশে প্রচলিত। ঢাকা শহরে শেয়ার করে রিক্সা চলার অভিজ্ঞতা নেই এমন লোক কমই আছে। পার্থক্য হচ্ছে এই সমস্যাগুলো নিয়ে চিন্তা করে আমরা উবারের মতো অ্যাপ বানাতে পারিনি। এদেশের টেইলর বিজনেস খুব জমজমাট আমরা জানি,
কিন্তু মুসলিম পর্দানশীল নারীদের টেইলার্সে গিয়ে ড্রেস বানাতে বেশ ঝক্কি পোহাতে হয়। পুরুষ দর্জিকে ড্রেসের মাপ দিতে বেশ আনইজি ফিল করেন তারা। এক্ষেত্রে হালাল টেইলার্স কনসেপ্টে কেউ কাজ করতে পারেন। ঘর থেকে লেডি অ্যাসিস্ট্যান্ট মেজারমেন্ট নিয়ে আসবেন এবং ডিজিটালি কাস্টমার প্রোফাইলিং হবে। অর্থাৎ এক মাপ দিলেই স্বাস্থ্যের পরিবর্তন না হওয়া পর্যন্ত সেম মাপেই যে কোনো সময় ড্রেস বানাতে পারবেন। ঘরে বসে অ্যাপেই সব করা যাবে। বিভিন্ন ডিজাইন ও প্রাইস চার্ট থাকবে। তাই বিজনেস আইডিয়া পাওয়ার সহজ সমাধান হচ্ছে একটা সমস্যা খুঁজে বের করা এবং সেটার জুৎসই সমাধান করে একটা পণ্য বা সার্ভিস ডেভেলপ করা। ইফ ইউ সলভ আ প্রবলেম ফর লট অফ পিপল, ইউ উইল আর্ন লট অফ মানি। সমস্যা যত বেশি, মানুষের গ্রোথ কিংবা প্রফিটের সম্ভাবনা তত বেশি। 2 নম্বর পয়েন্ট হলো আইডিয়া দেশীয়করণ বা লোকালাইজ আ গ্লোবাল আইডিয়া। এখানে অথর বলছেন, আইডিয়া বা বিজনেস দেশীয়করণের সবচেয়ে সহজ উদাহরণ রেস্টুরেন্টের চাইনিজ খাবার। দেশীয় আদলে তেল মশলা দিয়ে তৈরি যে ফ্রাইড রাইস, ভেজিটেবল আর চিকেন গ্রেভি আমরা খাই, চাইনিজরা তা বাপের বয়সে দেখেনি। আপনি যদি চায়না গিয়ে থাকেন তাহলে জানবেন, চায়নায় যে চাইনিজ খাবার খাওয়ানো হয় তা খেয়ে শুরুতে অনেক বাঙালি বমি করে ফেলে। হন্যে হয়ে তারা দেশীয় খাবার খোঁজেন। চায়নার ইউতে শামীম ভাই নামে একজন নিজের বাসায় শুধু দেশীয় খাবার পরিবেশন করে মাসে ৩-৪ লাখ টাকা আয় করেন। না, উনি কোনো বাণিজ্যিক প্লেসে রেস্টুরেন্ট ভাড়া নেননি, নিজের বাসায় রান্না করেন। কিন্তু দেশীয় স্বাদ পেতে সব বাঙালি এসে তার বাসায় ভিড় করে। ওয়ার্ড অফ মাউথে পুরো চায়নাতেই ছড়িয়ে গেছে তার নাম। ইউতে এলে তাই একবেলা খেতে এখানেই ছুটে আসেন সব বাঙালি। চাইনিজকে দেশীয় স্টাইলে স্পাইসি করে রান্না না করলে এদেশে কোনোদিনও চাইনিজ এত জনপ্রিয় হতো না। তাই আইডিয়া খুঁজতে ক্রিয়েটিভ বন্ধুদের চাইনিজ ট্রিট দেবেন আর খুঁজে বের করবেন কোন আইডিয়াটিকে দেশীয়করণ করা যায়। গ্লোবালি সাকসেসফুল কোনো আইডিয়া খুঁজে নিন এবং সেটাকে দেশীয়করণ করুন। ব্যাস, হয়ে গেল আপনার নেক্সট $1 বিলিয়ন বিজনেস। নিরাপত্তা নিশ্চিত করতে পারলে এদেশে এয়ার বেড অ্যান্ড ব্রেকফাস্ট অর্থাৎ এয়ারবিএনবির মতো একটা সার্ভিস বেশ সফলতার মুখ দেখার কথা। ঢাকা শহরে ভর্তি কোচিং করতে, পরীক্ষা দিতে, চাকরির ইন্টারভিউ কিংবা চিকিৎসার জন্য আসা মানুষদের সীমিত খরচে অল্প কয়েকদিন থাকতে দেওয়ার জায়গা নেই বললেই চলে। 3. দেশীয় আইডিয়া আন্তর্জাতিক রূপান্তর, গ্লোবালাইজ আর লোকাল আইডিয়া। এর মানে হলো দেশীয় এমন কোনো আইডিয়া যা অন্য দেশের মানুষের সমস্যা সমাধান করতে পারে। 4. বিকল্প সমাধান। বর্তমানে যে সমাধান মার্কেটে আছে সেটার থেকে অন পয়েন্টে আরো বেটার সমাধান বের করাই অল্টারনেটিভ সলিউশন। যেমন রেন্টে কারের অল্টারনেটিভ সলিউশন উবার কার, সিঁড়ির বিকল্প লিফটের আবিষ্কার, ভিমবারের বিকল্প ভিম লিকুইড, হাত ধোয়ার জন্য সাবান বা ছাইয়ের বিকল্প হ্যান্ড ওয়াশ, বাংলা টাইপিংয়ে বিজয়ের বিকল্প অভ্র। এরকম অসংখ্য জিনিস খুঁজে পাবেন অল্টারনেটিভ হিসেবে মার্কেটে এসে যারা ডমিনেট করছে। আপনিও মাথা খাটান কোন জিনিসটা বেটার অল্টারনেটিভ বানানো যায় সেটা নিয়ে। ভালো আইডিয়া। আপনার আইডিয়া থেকে যদি কাস্টমারের কোনো পেইন রিলিফ বা প্লেজার গেইন না হয় তাহলে সেটাকে গুড আইডিয়া বলা যাবে না। খুব ভালো আইডিয়া। আর ইউ কেপেবল টু ইমপ্লিমেন্ট ইট? যত ভালো আইডিয়াই হোক, সেটা যদি আপনার সামর্থ্যের বাইরে হয় তাহলে এটাকে খুব ভালো আইডিয়া বলার সুযোগ নেই। 2টা ফ্যাক্টর একটা আইডিয়াকে ভেরি গুড আইডিয়ায় রূপান্তর করে। 1. মার্কেট পটেনশিয়াল, 2. পার্সোনাল ফিট। বেস্ট আইডিয়া। আইডিয়াকে একটা ফরম্যাটে সাজালে এটি বেস্ট আইডিয়ায় পরিণত হয়। গুড আইডিয়াকে বেস্ট আইডিয়ায় পরিণত করতে স্মার্ট অর্থাৎ স্পেসিফিক, মেজারেবল, রিয়েলিস্টিক, টাইম বাউন্ড টুলটি ব্যবহার করুন। বেস্ট আইডিয়াতে এই 4টি বিষয় স্পষ্ট থাকবে। যেমন, আমি একটি রেস্টুরেন্ট দিতে চাই। এটি সাধারণ আইডিয়া, কিন্তু এভাবে বলা যায়, আমি আগামী মাসে গুলশানে একটি অ্যারাবিয়ান খাবারের রেস্টুরেন্ট দিতে চাই উচ্চ আয়ের মানুষদের জন্য। ব্রেইনস্টর্মিং। সব কো-ফাউন্ডাররা একসাথে বসে একটা সমস্যা খুঁজে সেটার সলিউশনের জন্য এক একজন এক এক ধরনের আইডিয়া শেয়ার করলেন। সবার আইডিয়াকে ব্লেন্ডিং করলে অনেক সময় নতুন আইডিয়া বের হয়ে আসে। ব্রেইনস্টর্মিংকে আরো ইফেক্টিভ করা যায় ব্রেইন রাইটিং এর মাধ্যমে। প্রত্যেকের কাছে পেন অ্যান্ড পেপার দিলেন, সবাই তার আইডিয়া লিখলো। এবার পেপার হাত বদল হতে থাকলো, অর্থাৎ আপনার লেখাতে বাকি 5 জন কিছু অ্যাড বা এডিট করলো। এভাবে প্রত্যেকেই অন্যের আইডিয়াতে ফিডব্যাক দিল।
শেষে সবার আইডিয়া নিয়ে ডিটেলস ডিসকাশন করে ফাইনাল স্টেপ নেওয়া যায়। রোল প্লেয়িং, এই টেকনিকের মাধ্যমে আইডিয়াকে জীবন্ত করে তোলা যায়। টিমের সবাই এক একজন এক এক রোলে পারফর্ম করলেন, কেউ ক্রেতা, কেউ বিক্রেতা, কেউ সাপ্লায়ার হিসেবে অভিনয় করলেন। এভাবে পারফর্ম করলে আইডিয়ার পোস্টমর্টেম হয়ে যায়, ভুল ত্রুটি ও গ্যাপ ক্লিয়ারলি ডিফাইন করা যায়। রিভার্স থিঙ্কিং, গতানুগতিক ভাবনার উল্টো চিন্তা করাই হচ্ছে রিভার্স থিঙ্কিং। নতুন আইডিয়া খুঁজে পেতে ক্রিটিক্যাল ডিসিশন মেকিংয়ে এটা খুব ভালো কাজ করে। আমাদের আইডিয়া কেন কাজ করবে এই চিন্তা বাদ দিয়ে বরং উল্টো ভাবুন, এটা কেন কাজ করবে না, কেন এই আইডিয়া ব্যর্থ হবে। এবার দেখুন কি কি কারণ বের হয়ে আসে। সেই কারণগুলো সলভ করলে দেখবেন আইডিয়াটা মার্কেটে ফিট লাগছে। 5W+H টেকনিক, হোয়াট, হোয়াই, হু, হোয়েন, হোয়ার, হাউ, এই প্রশ্নগুলো করার মাধ্যমে একটা টপিকের হলিস্টিক ভিউটা বোঝা যায়। যেমন আমাদের আইডিয়াটি কাস্টমারকে কি বেনিফিট দিচ্ছে, কেন কাস্টমার এই সলিউশনের জন্য টাকা খরচ করবে, কে এই প্রোডাক্টটি ব্যবহার করবে, সে কোথায় থাকে, আইডিয়াটি কিভাবে বাস্তবায়ন করা হবে, আইডিয়াটি নিয়ে মাঠে নামার বেস্ট টাইম কখন। এরকম নানামুখী প্রশ্ন আইডিয়ার একদম ভেতরে ঢুকতে সাহায্য করবে। তারপর অথর বলছেন, আইডিয়া কিন্তু শুধু নানা মেথড ফলো করলেই বের হয় না। চলতে ফিরতে, পথে ঘাটে, মাঠে, স্বপ্নের ঘোরে, এমনকি টয়লেটে বসেও আইডিয়া আসতে পারে। পৃথিবীতে বহু আবিষ্কারের আইডিয়া কিন্তু বিজ্ঞানীরা স্বপ্নের ঘোরে পেয়েছেন। আইডিয়ার জন্য ওপেন মাইন্ড রাখুন। নিউটনের মাথায় আপেল পড়ার পর তৃতীয় সূত্র মাথায় এসেছিল। জুম ফাউন্ডার কলেজ লাইফে গার্লফ্রেন্ডের সাথে 10 ঘন্টার ট্রেন জার্নি করে দেখা করতে যেত। তখন থেকেই তার মাথায় আইডিয়া ঘুরতে থাকে কিভাবে একটা কমিউনিকেশন অ্যাপ ডেভেলপ করা যায় যেটাতে সরাসরি দেখা করার মতো ফিল পাওয়া যাবে। তো আপনার নেক্সট বিগ আইডিয়াটা কি জানিয়ে দিন বিশ্বকে। ইনোভেশন, এই অধ্যায়টি অথর একটি প্রশ্ন দিয়ে শুরু করেছেন। এক বসায় সর্বোচ্চ কয়টা ডিম খেতে পারবেন? 1 ডজন, 2 ডজন, 4 ডজন, নাকি আরো বেশি? অথর বলছেন, বিভিন্ন ট্রেনিং সেমিনারে প্রশ্ন করে এর চেয়ে বেশি খেতে পারবে এমন কাউকে পাইনি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি এর চেয়ে অনেক বেশি খেতে পারবো। যদি বলেন কতগুলো খেতে পারবেন, আমি বলবো কয়েক হাজার। এই উত্তর শুনে অনেকে তখন মাথা খোলে, নিশ্চয়ই তাহলে এটা মুরগির ডিম না। ঠিক, আমি 1000 ডজন ইলিশ মাছের ডিম এক বসায় খেতে পারবো। এটা শুনে অনেকেই বলে ওঠে, আগে বলবেন তো, মাছের ডিম বললে তো আমি কয়েক হাজার পিস খেতে পারবো। কেউ বলে লাখ পিসও খেতে পারবো। কয়টি ডিম খেতে পারবেন জিজ্ঞেস করলে শুরুতেই সবাই মুরগির ডিম অথবা হাঁসের ডিম চিন্তা করে। কোয়েল পাখির ডিম চিন্তা করলেও কিন্তু সংখ্যাটা শতক পার হতো। গদবাঁধা চিন্তার বাইরে যেতে পারি না বলেই কিন্তু আমরা ইনোভেশন খুঁজে পাই না। আউট অফ দ্য বক্স ভাবনা থেকেই ইনোভেশনের শুরু হয়। ডিম বললে শুধু হাঁস মুরগির ডিম নয়, কোয়েল পাখি, ইলিশ মাছ, টিকটিকি কিংবা সাপের ডিম পর্যন্ত ভাবতে শিখতে হবে। এবার অথর তার জীবনের একটা মজার আবার বিপজ্জনক বাস্তব গল্প শেয়ার করেছেন। খুব ছোটবেলায় টিকটিকির ডিম নিয়ে খেলতে গিয়ে তার নাকের মধ্যে একটা ডিম ঢুকে গিয়েছিল। ডিম বের করতে তাকে যতই নিচের দিকে ধাক্কা দিয়ে জোরে নিঃশ্বাস ফেলতে বলা হচ্ছে, তিনি ততই জোরে ভেতরে নিঃশ্বাস নিয়ে ডিম আরো উপরে নিয়ে যাচ্ছেন। মহা মুশকিল। ডক্টরের চেম্বারে নিয়ে যাওয়ার পর তিনি একটা শন নাকে ঢুকিয়ে চাপ দিয়ে ডিমটা ভেঙে দিলেন। ইচ্ছা খতম। ডিমটা ভেঙে দিলেই যে অটোমেটিক্যালি ডিমটা বের হয়ে আসবে, এই বুদ্ধি শুরুতেই করলে এত কষ্ট, কান্নাকাটি কিছুই করতে হতো না। এই ঘটনার অবতারণার উদ্দেশ্য হলো এটা জানানো যে ইনোভেশন মানে অনেক বড় কিছু, ব্যাপারটা তার নয়, একটু ভিন্ন কিছু। সামান্য একটু ভিন্নতায়ও আপনার বিজনেসের বড় জটিলতা নিরসন হতে পারে। বিজনেসে সাস্টেইন করতে, বড় সফলতা পেতে প্রতিনিয়ত ইনোভেশন করা জরুরি। কিন্তু আমরা ইনোভেশনের পথে না হেঁটে কপি করাতেই যেন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু কপি করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। জ্যাকমার ভাষায় বললে, হোয়েন ইউ আর কপিং ইউ আর ডাইং। কষ্ট করে এমন কিছু করুন যাতে কেউ সহজে কপি করতে না পারে। মার্কেটে আছে এমন আইডিয়া নিয়ে কাজ করলে সেটিকে ব্যতিক্রমী করার চেষ্টা করুন। বিশাল কিছু ইনোভেট করে ফেলতে হবে ব্যাপারটা এমন নয়। মাথায় যদি থাকে আমি ব্যতিক্রম কিছু করব, দেখবেন আপনার ব্রেন সে অনুযায়ী আউটপুট দেবে। ভিন্নভাবে ভাবা শুরু করুন, দেখবেন যে আইডিয়া কপি করতে চাচ্ছিলেন তার চেয়ে বড় কিছু আপনার মাথা থেকেই বের হবে।
আশপাশে একটু চোখ মেলে তাকালেই দেখবেন কত জোস জোস আইডিয়া নিয়ে তরুণ প্রজন্ম কাজ করছে। বন্টন কানেক্ট, ওয়াইফাই শেয়ারিং প্ল্যাটফর্ম। ইন্টারনেট না থাকার ঝামেলায় আমাদের প্রায়শই পড়তে হয়। এই সমাধানে কাজ করছে বন্টন। বন্টন অ্যাপে ঢুকে আপনি ইজিলি নিয়ারেস্ট ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। প্রতি ব্যবহারকারীর জন্য হোস্ট পাবেন নির্দিষ্ট পরিমাণ আয়। মুম্বাই পুলিশের হর্ন বন্ধ করার আইডিয়া। মুম্বাইয়ের রাস্তায় চলাচলের সময় গাড়িগুলো প্রচুর হর্ন বাজায়। প্রয়োজন ছাড়াও সবাই হর্ন চাপে। লাল সিগন্যালে বসে থাকা অবস্থায়ও হর্ন বাজাতে থাকে। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে মুম্বাই ট্রাফিক পুলিশ দারুণ একটা আইডিয়া ইনোভেট করলো। হর্ন মোর, ওয়েট মোর। তারা রাস্তার মোড়ে মোড়ে ডেসিবেল মিটার লাগিয়ে দিল। হর্নের কারণে ডেসিবেল মিটারের সাউন্ড লেভেল 85-র উপরে উঠলে সিগন্যাল আবার রিসেট হয়। রেড সিগন্যাল আবার প্রথম থেকে কাউন্টডাউন শুরু করে। হর্ন বাজালে বেশি সময় সিগন্যালে আটকে থাকতে হচ্ছে এটা বুঝে সবাই হর্ন বাজানো কমিয়ে দিল। ঢাকার রাস্তায় যত্রতত্র প্রস্রাব করা ঠেকাতে দেয়ালে দেয়ালে আরবি লিখে দেওয়া হয়েছিল। মানুষ আরবি দেখে দেয়ালের সামনে প্রস্রাব করতে ভয় পেত। শ্রদ্ধা ও আল্লাহ পাপ দিবেন এই ভয় থেকে আরবি লেখার সামনে কেউ প্রস্রাব করত না। হেল্প আস গ্রিন, মন্দিরের ফেলে দেওয়া ফুল থেকে পণ্য তৈরি। প্রতিটা পূজা শেষে অসংখ্য পরিমাণ ফুল ফেলা হয় পানিতে। প্রতি বছর ৮ মিলিয়ন টন ফুল ফেলা হয় গঙ্গা নদীতে। ফুল পচে গিয়ে এতে থাকা কেমিক্যালে পানি দূষিত হয়, যার কারণে কলেরা, হেপাটাইটিস ও ডায়রিয়ার মতো রোগ ব্যাপকভাবে ছড়ায়। এই সমস্যা সমাধানে ফেলে দেয়া এসব ফুল দিয়ে তারা আগরবাতি ও নানা রকম ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট বানিয়ে বিক্রি করা শুরু করলো। বিজনেসও হলো এবং পরিবেশ দূষণও রোধ হলো। রিসাইকেল বিন, ড্রপ ইওর নিডলেস থিংস, এই স্লোগানে ফেসবুক গ্রুপ ভিত্তিক পুরনো জিনিসপত্র বেচার প্ল্যাটফর্ম। পোষা পেটস, এদের রয়েছে পোষা প্রাণীর জন্য ৩টি হোটেল। বাসার বাইরে বেড়াতে গেলে পোষা প্রাণী কোথায় রাখবো তা নিয়ে শুরু হয় ঝামেলা। এর সমাধানে আছে পোষা পেটস, মানে ওদের হোটেলে পোষা প্রাণী রেখে আপনি গ্রামের বাড়ি বেড়াতে যাওয়া সহ যে কোনো কাজে যেতে পারছেন। মার্কো পোলো এআই, যে কোনো পণ্যের ডিজিটাল বিজ্ঞাপন ম্যানেজ করবে স্বয়ংক্রিয়ভাবে। এক জায়গা থেকে রান করা যাবে গুগল, ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম অ্যাড। সোজা কথায় এটি এজেন্সির বিকল্প হিসেবে আপনাকে সব রকম সাপোর্ট দেবে। চেক রিপাবলিক প্লাস্টিকের ব্যবহার রোধে ডিটারজেন্ট, ডিশওয়াশ এবং অন্যান্য ক্লিনিং আইটেম রিফিলের জন্য ফিলিং মেশিনের ব্যবস্থা করেছে। এর ফলে ক্রেতারা পুরনো জারেই রিফিল করে নিতে পারেন। এতে অতিরিক্ত প্লাস্টিকের ব্যবহার কমে গিয়ে পরিবেশ দূষণও রোধ হলো, ক্রেতার খরচও কমলো। ব্লু ল্যান্ড নামে আরেক কোম্পানি ক্লিনিং আইটেমের গতানুগতিক প্লাস্টিক জারের কনসেপ্ট বদলে বানিয়েছে ট্যাবলেট। পানিতে দিলেই এগুলো লিকুইড ক্লিনার হয়ে যাবে। তার মানে বাসায় একটা স্প্রে করার জার থাকলেই হচ্ছে। চিন্তা করে দেখুন তো, ফ্লোর, গ্লাস ক্লিনার, ডিশওয়াশ এগুলোর জন্য কত প্লাস্টিক জার ব্যবহার হয়। ব্লু ল্যান্ড গত ৩ বছরে ১ বিলিয়ন প্লাস্টিক জারের ব্যবহার কমিয়েছে। তাই অথর তরুণ প্রজন্মকে বলেছেন, ইনোভেশন করুন প্ল্যানেটের জন্য, মানুষের জন্য, প্রকৃতির জন্য, শুধু আয়ের জন্য নয়। যারা ইন্ডিয়ান স্টার্টআপ শো শার্ক ট্যাঙ্ক দেখেন তারা জানেন কত ধরনের নতুন নতুন পণ্য ও সার্ভিস নিয়ে উদ্যোক্তারা কাজ করছে। এক ছেলে মাত্র ৩ বছরে আন্ডারওয়্যার বিক্রি করে ১৮ কোটি রুপি ভ্যালুয়েশনের কোম্পানি দাঁড় করিয়েছে। গতানুগতিক কালার থেকে বের হয়ে সে তার আন্ডারওয়্যারের কালার ও ডিজাইনে ভ্যারিয়েশন এনেছে। আন্ডারওয়্যার যে এত কালারফুল হয় তা ওদের সাইট না ঘুরলে মাথায় আসবে না। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ম্যাচিং করে পরারও আন্ডারওয়্যার আছে বিধায় উইমেনরা তাদের সব থেকে ছেলেদের আন্ডারওয়্যার কিনে গিফট করে। টিজি একদম ক্লিয়ার, 18 থেকে 24 বছর বয়সী তরুণ তরুণী। ওদের সাইটটা একটু ঢু মারতে boomer.in, BUMMER.IN এই লিঙ্কে যান। বাংলাদেশেও কিন্তু শেপ নামে একটা ব্র্যান্ড ইনার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে খুব ভালো করছে। এরা মেয়েদের জন্য পারফেক্ট ফিট ইনারওয়্যার নিয়ে কাজ করে। এরা শুধু পণ্য বিক্রি নয়, মেয়েদের সাইজ মতো ইনারওয়্যার সিলেক্টে কনসালটেন্সিও করে। শুনতে অন্যরকম লাগলেও বাংলাদেশে ৮০% নারীও কিন্তু এ ব্যাপারে সচেতন না। তাই ব্রেস্ট ক্যান্সার বেড়ে চলেছে। কি বুঝলেন? ইনোভেশন চাইলে ইনারওয়্যারেও করা যায়। প্রোডাক্ট ইনোভেশন, অল টাইম বেকারি ইন্ডাস্ট্রি বদলে দিয়েছে একই পণ্য একটু ভিন্নভাবে প্রেজেন্ট করে। এসিআই পিওর সল্ট সাদা, চিকন ও মিহি লবণ বাজারে এনেছে।
যে লবণে মাথা খুলে বলে মার্কেটে ঢুকে মোটা লবণকে বলা চলে মার্কেট আউট করে দিয়েছে। আরএফএল প্লাস্টিকের ইন্ডাস্ট্রি কোথায় নিয়েছে ভাবুন তো। মসজিদে জুতা রাখার র‍্যাক থেকে শুরু করে প্লাস্টিকের ঝাড়ু, কুলা, মোবাইল টয়লেট পর্যন্ত আছে। বোতলজাত পানি, মিঠা পানির দেশ বাংলাদেশ, এদেশে বোতলজাত পানি ক্রেতা টাকা দিয়ে খাবে, এটা চিন্তা করা ছিল অনেক দুঃসাহসিক ব্যাপার। একটা সময় খাবারের সঙ্গে ফ্রি পানি প্রাপ্তি ছিল এক ধরনের মৌলিক অধিকার। এখন মিনারেল ওয়াটার কেনা ছাড়া ঢাকায় আমরা কোনো রেস্টুরেন্টে খাবার অর্ডার দিই না। এরপর সার্ভিস ইনোভেশনের উদাহরণ দিয়েছেন অথর। হ্যালো টাস্ক, ঢাকা শহরে গৃহকর্মী খুঁজে পাওয়া কতটা ঝামেলা তা নিশ্চয়ই সবাই বোঝেন। এই সমস্যা সমাধানে কাজ করছে হ্যালো টাস্ক। কাজের লোক দরকার হলে হ্যালো টাস্ক অ্যাপে নক করুন, প্রশিক্ষিত ও ভেরিফাইড গৃহকর্মী চলে আসবে আপনার বাসায়। সেবা XYZ, ঢাকা শহরে বাসা পাল্টাতে গিয়ে ঝামেলায় পড়েননি? বাসায় পানি কিংবা বিদ্যুতের লাইন অথবা টিভি, ফ্রিজ, কম্পিউটার নষ্ট হওয়ার পর মিস্ত্রি খুঁজতে গিয়ে পেরেশান হননি এমন মানুষ বোধহয় একজনও নেই। তাছাড়া মিস্ত্রিদের সাথে টাকা পয়সা নিয়ে দেন দরবার করাটাও ছিল বিশাল পেইনফুল কাজ। এইসব সমস্যার এক ক্লিকে সমাধান করেছে সেবা। এরা এখন দেশের সবচেয়ে বড় সার্ভিস প্রোভাইডার অ্যাপ। এক অ্যাপে পেয়ে যাবেন 150টি সার্ভিস, বাসা পাল্টানো, কম্পিউটারের সমস্যা দেখা দিলে ঠিক করানো কিংবা বাসার পানির ট্যাঙ্ক ক্লিন করানো, সব ধরনের কাজ করাতে অন ক্লিকেই পেয়ে যাবেন প্রয়োজনীয় সার্ভিস প্রোভাইডার। ট্রাক লাগবে, জরুরি প্রয়োজনে মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে ট্রাক বা পিকআপ প্রয়োজন হয় সবারই। কোথায় খুঁজবেন ট্রাক? এই সমস্যার সমাধান করেছে ট্রাক লাগবে। অ্যাপে ঢুকে এক ক্লিকে পেয়ে যাবেন ট্রাক বা পিকআপ। এই সমস্যাগুলো কিন্তু আমাদের চোখের সামনেই ছিল। যারা এগুলোর ইনোভেটিভ সমাধান আনতে পেরেছে তারাই কিন্তু বিজনেস করছে। সাধারণ সমস্যার কত অসাধারণ সব সলিউশন, এটাই ইনোভেশন। এরপর প্যাকেজিং ইনোভেশনের কিছু উদাহরণ দিয়েছেন অথর। নিশ্চয়ই জানেন কোলগেট টুথপেস্টের টিউবের মুখ বড় করায় কিভাবে সেলস বেড়ে গিয়েছিল। ক্যাপের মুখ বড় করায় এক চাপে বেশি টুথপেস্ট বের হতো। যে ফ্যামিলির এক মাসে 2টা লাগতো তাদের এখন লাগছে 3টা। ব্যাস, বেড়ে গেল সেলস। ছোট্ট একটা ইনোভেশন। মিনি প্যাক শ্যাম্পু আমাদের দেশে প্যাকেজিং ইনোভেশনের বেস্ট এক্সাম্পল। যে কোনো পণ্যের মিনি ভার্সনই বাংলাদেশে খুব দারুণ চলে। ইদানিং ফেস ওয়াশ, হ্যান্ড ওয়াশ, লোশন পর্যন্ত মিনি ভার্সন এসেছে। মিনি তেঁতুল চাটনির কথাই চিন্তা করে দেখুন, প্রাণের একচেটিয়া মার্কেট। প্রাণ ঝালমুড়ির কথাই ভাবুন, যেখানে মোড়ে মোড়ে ঝালমুড়িওয়ালা বসে থাকে সেখানে প্যাকেটে ঝালমুড়ি বিক্রি হবে, এটা চিন্তা করতে পারাটাই ছিল গেম চেঞ্জার। লঞ্চে, বাস স্টপে, জার্নিতে প্যাকেটজাত ঝালমুড়ির এখন বেশ ভালো কাটতি। ক্যাম্পেইন ইনোভেশন, বাংলাদেশের ইতিহাসে অন্যতম সফল কিছু ক্যাম্পেইন বা বিজ্ঞাপনের উদাহরণ দিয়েছেন অথর। যেমন মাছের রাজা ইলিশ, বাত্তির রাজা ফিলিপস, আপনার শিশুকে টিকা দিন, হালাল সাবান, স্বপ্ন যাবে বাড়ি, দিন বদলাইছে, আমি জিতলে জিতে যায় মা, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। এখন অনলাইনেও নানা রকম ইনোভেটিভ ক্যাম্পেইন আমরা দেখি। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় তাহসানের স্ট্যাটাস আই স্টিল বিলিভ ইন ইউ, ছোট্ট এই একটি লাইন ভাইরাল হয়ে টক অব দ্য টাউনে পরিণত হয়েছিল। এই স্ট্যাটাসের নিচে নেটিজেনরা ধুমায় কমেন্ট করেছে মিথিলাকে নিয়ে। কেউ কেউ তাহসানকে সান্ত্বনা দিয়েছে, ভেবেছে তাহসান হয়তো ভীষণ মন খারাপ করে এই স্ট্যাটাস দিয়েছে। অনেকে ভেবেছে মিথিলা বুঝি আবার ফিরে আসবে। অথচ কারো মাথায় ছিল না ই ভ্যালির ট্যাগলাইন বিলিভ ইন ইউ। পরের দিন তাহসান মিথিলা স্ট্যাটাস একসঙ্গে। ই ভ্যালি দুজনকে একসঙ্গে করে ঈদ প্রোগ্রাম করলো। এটা ডিজিটালে অন্যতম আলোচিত ক্যাম্পেইন। ব্যক্তি জীবন বাদ দিয়ে আমরা মার্কেটিং এর জায়গা থেকে ভাবলে এটা অন্যতম সফল ক্যাম্পেইন। ই ভ্যালি মানুষের এঙ্গেজমেন্ট অ্যান্ড অ্যাটেনশন পেয়েছিল। এখানে বলে রাখা দরকার, আপনি ক্যাম্পেইনে যত ভালো ইনোভেশনই করেন না কেন, আপনার বিজনেসের মডেল যদি ভুল থাকে আর সততায় ঘাটতি থাকে, আপনি কিন্তু টিকে থাকতে পারবেন না। গ্রামীণ ফোন, গ্রামীণ নাম আর শুরুর লোগোতে ফোন হাতে কৃষাণীর ছবি দিয়ে যেভাবে আপামর জনসাধারণের ব্র্যান্ড হতে পেরেছে, সেটা সিটিসেল পারেনি বলেই তারা শহরে সীমাবদ্ধ থেকে একসময় হারিয়ে গেছে। ক্যাম্পেইন ইনোভেশন তখনই সফল হবে যখন ইমোশনে টাচ করা যাবে। পাকিস্তানে প্রতি বছর প্রায় 4,000 শিশু নিখোঁজ হয়।
নিখোঁজ শিশুদের বাবা মায়ের কোলে ফিরিয়ে দিতে রোশনি হেল্পলাইন ও বার্জার মিলে শুরু করে অভিনব এক উদ্যোগ। ট্রাকের পেছনে নিখোঁজ শিশুদের ছবি আঁকা হয় এবং কোনো হারানো বাচ্চার সন্ধান পেলেই রোশনি এনজিওর হেল্পলাইনে ফোন দেওয়ার কথা বলা হয়। এই ছবি আঁকার জন্য সবচেয়ে জরুরি ছিল রং। এত রং কোথায় কিভাবে পাওয়া যাবে ভাবতেই এগিয়ে এলো বার্জার পেইন্টস। ক্যাম্পেইন চালুর প্রথম 4 সপ্তাহের মধ্যে ৩১৩টি কল আসে এবং ৩ শিশুকে বাবা মায়ের হাতে সফলভাবে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়। শুরুতে ২০টি ট্রাক নিয়ে শুরু হলেও পরবর্তী সময়ে ৫ শতাধিক ট্রাক যুক্ত হয়। এ ধরনের ক্যাম্পেইন একটা ব্র্যান্ডকে সামাজিকভাবে দায়িত্বশীল হিসেবে পরিচিত করে। এই ক্যাম্পেইনে বার্জারের অংশগ্রহণ ব্যাপকভাবে প্রশংসিত হয়। ভাইরাল ক্যাম্পেইন। সোশ্যাল মিডিয়ার কারণে আমরা সবাই দ্রুত ভাইরাল হতে চাই। ভাইরাল হতে গিয়ে আমরা কিন্তু ভ্যানিশ হয়ে যাই। বুঝতে হবে মার্কেটিং কোনো ধর্মার কাট প্রসেস না। দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার। এখন হাতিলও যদি এরকম একটা ভাইরাল ক্যাম্পেইন বানায় সেটা কি গ্রহণযোগ্য হবে? কাকলির ভাইরাল হওয়াকে কেন্দ্র করে অনেকেই পোস্ট করেছে, কিন্তু সেটা ওই ব্র্যান্ডের মর্যাদা বাড়ায়নি, বরং কমিয়েছে। ব্র্যান্ডের মৌলিকত্ব নষ্ট হয় এমন কোনো ভাইরাল ক্যাম্পেইন না করা ভালো। ক্রিয়েটিভ কমিউনিকেশন। আপনার কমিউনিকেশনে ইনোভেশনের ব্যবহার হবে। আজকের ডিজিটাল ওয়ার্ল্ডে ইনোভেটিভ কমিউনিকেশন না করতে পারলে আপনি জাস্ট হারিয়ে যাবেন। আর এই ইনোভেশনের জন্য ক্রিয়েটিভিটি আপনার জন্য হতে পারে সবচেয়ে বেটার সলিউশন। বিশ্বের তাবৎ ব্র্যান্ডগুলো তাদের কমিউনিকেশনে ইনোভেশন আর ক্রিয়েটিভ অ্যাপ্রোচ আনার জন্য এজেন্সি হায়ার করে।